নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে সেটি আন্তর্জাতিক সম্পর্কে নিরিখে আলোচনা করব এবং কিভাবে দুটো দেশের মধ্যে ব্লেম গ্লেম চলছে। দুটো দেশের বলতে বলতে গেলে বাংলাদেশের তরফ থেকে কিভাবে এই বন্যার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এই আলোচনার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে লাগবে যে কিছুদিন আগে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে সেখান থেকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমেই হোক, ব্যাক বাই আর্মি এবং এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। এবং আমরা কিন্তু জানি যে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে দীর্ঘদিন থেকেই একটা ভারত বিদ্বেষী মনোভাব জনগণের মধ্যে প্রচলিত ছিল। এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তীতেই বিভিন্ন কোয়ার্টার থেকে বাংলাদেশের বিভিন্ন কোয়ার্টার থেকে অ্যাটলিস্ট সামাজিক মাধ্যমগুলিতে একটা হুমকির পরিবেশ আসছিল যে সেভেন সিস্টার বলে যে আমাদের যে উত্তর পূর্ব অঞ্চলে যে 7টি রাজ্য আছে সেই রাজ্যগুলোর উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। এই প্রভাবটাও আসলে এসেছেন যে বাংলাদেশের বর্তমানে যে মুখ্য উপদেষ্টা আছে তার একটি বক্তব্য থেকে। সেই বক্তব্যতে উনি বলেছিলেন যে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট যদি সুস্থ এবং শান্তিপূর্ণ না হয় তাহলে এর প্রভাব ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে পড়বে এবং স্বাভাবিকভাবেই সেভেন সিস্টার যেটা বাংলাদেশের একদম বর্ডারের সাথে যুক্ত সেই রাজ্যগুলির মধ্যে পড়বে। এইখান থেকে বাংলাদেশের তথাকথিত মেধাবী ছাত্রছাত্রীরা বা যারা সামাজিক মাধ্যমে এইগুলো বানায়, এই পোস্ট মিমস বানায়, তারা এটা একটা বিকৃত করে তারা দিয়ে দিয়েছে যে ভারত যদি কিছু উল্টাপুল্টা করে, ভারত যদি এমন কিছু করে যেটা বাংলাদেশের স্বার্থের বিরোধী যাবে, তাহলে তারা কিন্তু সেভেন সিস্টার দখল করে নেবে। এবার এইগুলো কথার বাস্তবে কোনো ভূমিকা নেই, তো এই আলোচনাগুলো করার কোনো মানে হয় না। এটা বাদ দিয়েও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি হচ্ছে সেই বন্যা পরিস্থিতিতে ভারতকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে ত্রিপুরায় আমাদের যে গোমতী নদীতে আমাদের যে একটি ড্যাম আছে ডম্বুর বলে, সেই ড্যামের নাকি জল ছেড়ে দেওয়াতেই বাংলাদেশে নাকি বন্যা হয়েছে। এই 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 যে তথ্যটা আছে এই তথ্যটা ফ্যাকচুয়ালি কতটা ঠিক। আরেকটি অভিযোগ হয়েছে যে জল ছাড়ার আগে নাকি বাংলাদেশকে জানানো হয়নি, যদিও দুই দেশের মধ্যে সেরকম জানানোর কথা। এরকম যেহেতু দুই দেশের মধ্যে অনেকগুলো নদী আছে এবং ভারত একটি আপস্ট্রিমের দেশ এবং বাংলাদেশ ডাউন স্ট্রিমের দেশ, ফলে তাদেরকে ইনফরমেশনটা পাওয়ার কথা। তো মূলত এই দুটো অভিযোগ এসেছে, একটা যে ভারত ইচ্ছে করে জল ছেড়ে দিয়েছে বাঁধ বানিয়ে, তার ফলে বন্যা এসেছে। দ্বিতীয় হচ্ছে এবং জল যে ছেড়েওছে সেই জল ছাড়ার ইনফরমেশনটা দেয়নি। এবার কারা কারা এই অভিযোগগুলো করছে তাদের মধ্যে আমরা দেখব যে বর্তমান বাংলাদেশের যারা উপদেষ্টারা আছে সরকারের, তার মধ্যে একজন হচ্ছে উপদেষ্টা নাহিদ আছে। ইনি যুগান্তর পত্রিকায় তার এই খবরটা বাড়িয়েছে গত 22 তারিখে। সেখানে তিনি বলছেন যে এই যে বাঁধ খুলে দেওয়ার ফলে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের জনগণের উপর একটা প্রেশার করার চেষ্টা করছে, ইচ্ছাকৃতভাবে। কেন না, ভারত এতদিন শেখ হাসিনাকে সমর্থন করে গেছে এবং শেখ হাসিনাকে যেহেতু এখন তারা সরকার থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে, ফলে ভারত নাকি এটা ইচ্ছাকৃত করেছে। এইরকম কিছু মিমও আছে বাজারে, সেটা একাডেমিক আলোচনার বিষয় না, আমি তাও এখানে একটা অন্তত শেয়ার করব। এই তারপরে আসিফ মাহমুদ বলে আরেকজন উপদেষ্টা, তিনি শেখ হাসিনাকে নাম দিয়েছেন যে শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যাকারী এবং তাকে আশ্রয় দিয়েই ভারত প্রথম অন্যায় করেছে। এবং তার পরবর্তীতে এই জল ছেড়ে দেওয়া বিনা নোটিশে, তার কথায় জল ছেড়ে দিয়ে ইচ্ছাকৃতভাবেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা চক্রান্ত করার চেষ্টা করছে বা একটা যুদ্ধ, মানে ইন্টারনালি একটা ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই দুজনকে যদি আমরা নজরআন্দাজও করি, তাছাড়াও যে একজন বড় পোস্টে আছেন এখন যদি দেখি, সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রকের দায়িত্বে আছেন, উপদেষ্টা অর্থাৎ মন্ত্রীর পদেই আছেন, তিনিও বলেছেন যে জল ছাড়ার আগে নাকি ভারত বাংলাদেশে কোনো ইনফরমেশন দেয়নি। এবার এই অভিযোগগুলো এসছে এবং বিভিন্ন কোয়ার্টার থেকে এই অভিযোগগুলো এসছে। এই যে অভিযোগগুলোর প্রেক্ষাপটে দুটো দেশে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রচুর ফেক নিউজ ছাড়া হয়েছে। আমি যে থাম্বনেলটা ইউজ করছি, সেখানেও দেখবেন যে ছবিটা দেওয়া হয়েছে, সেই ছবিটা কিন্তু লেখা আছে যে এআই এর মাধ্যমে। এই ছবিটাকেও ব্যবহার করা হয়েছিল বিভিন্নভাবে এবং প্রচুরভাবে ওয়াইডলি শেয়ার হয়েছিল যে দেখুন ভারত জল ছেড়ে দেওয়াতে বাংলাদেশে কীরকম বন্যা পরিস্থিতি হয়েছে, ছোট ছোট বাচ্চাদের অবস্থা কতটা খারাপ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে তীব্র বন্যা হচ্ছে, ত্রিপুরাতে তীব্র বন্যা হচ্ছে এবং প্রচুর লোকের অবস্থা সত্যি খুব খারাপ, দুঃখজনক সেটা। কিন্তু একটা এআই এর মাধ্যমে ফটো তৈরি করে সেই ফটোটার মাধ্যমে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করার যে চেষ্টা,
এটা কিন্তু বিদেশ নীতিতে খুব একটা কার্যকরী হয় না পরবর্তী সময়ে। এটা শর্ট টার্মে কিছু লোকের সুবিধা হতে পারে, কিন্তু লং টার্মে একটা দেশের বা তার জনগণের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য কিন্তু এটা কখনোই মানে সুফলদায়ী হবে না। এটা আমাদের মাথায় রাখতে লাগবে। এই তিনটি অভিযোগের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে এই অভিযোগটা কি, তাহলে আমরা এই ম্যাপটা ইউজ করতে পারি। এই ম্যাপের একটা ছবি আমি দেখাচ্ছি। যে ম্যাপটা দেখলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো যে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে বেশি বন্যা হচ্ছে বর্তমানে, যে ফেনী ডিস্ট্রিক্টটা, ফেনী, খাগড়াছড়ি, এই যে ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টগুলোর সাথে গোমতী নদীর কিন্তু সম্পর্ক অনেক দূরের। গোমতী নদী যেটা আছে এবং তারখানে যে ডাম্বুর যে বাঁধটা আছে, সেটার থেকে ফেনীর দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। অর্থাৎ যদি ভারত জলও ছেড়ে দেয়, তার আগে ভারতের এবং ত্রিপুরার 120 কিলোমিটার যে জনবসতি আছে, প্রথমে সেটা নষ্ট হবে পুরো, তার পরবর্তীতে বাংলাদেশে যাবে। এবার এটা হচ্ছে প্রথম, মানে যদি আমরা জল ছেড়েও দিই তাহলেও কিন্তু আমরা নিজেদেরই ক্ষতি আগে করবো। এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে ত্রিপুরার যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন রতনলাল, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো জল ছাড়া হয়নি, কারণ বাঁধটা ওখানে এমন, ড্যামটা এমনভাবেই বানানো হয়েছে যেখান থেকে জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই। সেটার একটা উচ্চতা আছে নির্দিষ্ট, তার উপরে জল চলে গেলে, সম্ভবত সেটা 94 মিটার, তার উপরে চলে গেলে অটোমেটিকলি কিছু জল বেরিয়ে যায়, এবং যখন ওইটার লেভেলটা নিচে চলে আসে আবার গেট অটোমেটিকলি ওটা বন্ধ হয়ে যায়। ফলে নিজের ইচ্ছা করে জল ছাড়ার কোনো ব্যাপারই নেই। এবং তিনি আরও প্রস্তাব রেখেছেন যে বাংলাদেশের উপদেষ্টারা যদি সীমান্ত পেরিয়ে যদি দেখতেও আসেন এই জায়গাগুলো, তাহলে তিনি নিজে গাড়িতে করে তাদেরকে নিয়ে যাবেন। এছাড়াও তিনি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু অনেক আগেই সেটা করতে পারতো, কারণ দীর্ঘদিন থেকে বাংলাদেশকে আমরা যে বিদ্যুৎ সাপ্লাই করে এসি, এই যে এই গোমতী রিভার, ডম্বুর, এই যে বাঁধ, এখান থেকেও বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে, তার কিন্তু অনেকগুলো টাকা বাকি পড়ে আছে। সেটা সম্ভবত 180 কোটি টাকার মতো, সম্ভবত, হ্যাঁ 180 কোটি টাকা বাকি পড়ে আছে। এবং এখনও এই বন্যা পরিস্থিতির মধ্যেও আগে যেখানে 150 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো প্রতিদিন, এখন বন্যার জন্য অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তাও কিন্তু মানে যখন কথা হচ্ছে, গতকাল পর্যন্ত 50 থেকে 60 মেগাওয়াট করে বিদ্যুৎ ভারত বাংলাদেশকে সাপ্লাই করে আসছে, শুধু ওই একটা সেন্টার থেকে, একটা ড্যাম থেকে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা যদি আমরা একটু আলোচনার জায়গা থেকে আসি, তাহলে দেখব এবার কিছু কিছু সুস্থ মস্তিষ্কের লোকজনও আছে যারা যারা সঠিক খবরটা প্রকাশ করার চেষ্টা করছে, যাদের মধ্যে একজনের পুরো আর্টিকেলটা তিনি কিছু লিখেছেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে, আমি সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন। এই ভদ্রলোক হচ্ছে সায়াদ আর চৌধুরী, যিনি হচ্ছে অধ্যাপক, মেরিন সায়েন্স ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি কিন্তু ডিটেলস একটা পোস্টের মাধ্যমে লিখেছেন এবং ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন, যে ছবিটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আরেকবার করছি, দেখে নিন। যে গোমতী রিভারের কথা বলা হচ্ছে, সেই গোমতী রিভার এবং ডম্বুর বাঁধ থেকে যদি জল চলেও আসে, সেটা কিন্তু যেই জায়গায় বাংলাদেশকে হিট করছে বর্তমানে, সেইখানে সেই জল যাওয়ার কথাই না। তারা বলছে, কারণ গোমতী রিভারে জলটা আসলে সাইডের কুমিল্লা ডিস্ট্রিক্টের দিকে যাবে, বাংলাদেশে যেখানে বন্যা হচ্ছে তুলনায় কম হচ্ছে। ফেনীতে যেখানে সবচেয়ে বেশি হচ্ছে, সেটা গোমতীর থেকে 120 কিলোমিটার দূরে। আর ফেনীতে যেই কারণে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আপনার ফেনীর ওখানে যে মহুরী নদী আছে ওদের নিজস্ব, ওই দেশের, সেই নদীর যে ক্যাচমেন্টের জল, সেটাও। এই ইনফরমেশনটা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের যে তথ্যটা শেয়ার করা হয়েছিল, একটা নোটিশ বার করা হয়েছিল, সেইখানেও কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে ভারত কোনো জল ছাড়েনি। এবং এই যে ডিস্টেন্সটা, যে গোমতী রিভার থেকে ফেনীর ডিস্টেন্সটা 120 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কিন্তু আছে। এবং ওই নদীর আবহাওয়িকাতে যে ক্যাচমেন্টগুলো আছে, অর্থাৎ বেসিন, তাতে যে তীব্র বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটার কারণেই এই বন্যাটা হচ্ছে দুটো দেশেই, মানে ত্রিপুরা এবং বাংলাদেশে। এবং আমাদের মাথায় রাখতে লাগবে, এইবার যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘ প্রায় 30 বছর পরে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে। যেখানে দেখা গেছিল যে 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরাতে 287 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, সেখানে এবছরের 20 আগস্টে 375 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত তীব্র বৃষ্টিপাতের কারণে কিন্তু, এবং এটা বাংলাদেশেও হয়েছে ওই বৃষ্টিটা। এবার এত তীব্র বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই বন্যাটা হচ্ছে দুটো দেশের মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা পরের পয়েন্ট আলোচনা করি, যে
যে ভারত তাহলে এই জল ছাড়ার বা এই ব্যাপারে কোনো সচেতন বা কিছু করেনি কেন, তাহলেও আমরা দেখতে পারবো যে এইটাও পুরো ভুল কথা। ভারত অ্যাটলিস্ট জুলাই মাস থেকে বিভিন্ন মাধ্যমে ভারতের যে ওয়ার্নিং সিস্টেম আছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন নোটিশ বার করেছে, নোটিশ বার করে কিন্তু স্পেসিফিকলি বাংলাদেশকে ওয়ার্নিং করেছে। এবং আমি এটা দিয়ে দিচ্ছি, এই জায়গাটা আপনারা দেখে নিন, আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো। তাছাড়া আছে, আমি একটা জায়গায় পড়ছিলাম, সেই ইনফরমেশনটা আমি এখনো পাইনি, আমি যদি লিঙ্কটা পাই শেয়ার করবো। সেটা হচ্ছে যে পুনেতে এই বছরের এপ্রিল মাসে একটি মিটিং হয়েছিল সাউথ এশিয়ান দেশগুলোর পরিবেশ নিয়ে। সম্ভবত সেই সময়ও বলা হয়েছে, সেখানে বাংলাদেশের প্রতিনিধি এসেছিলেন, সম্ভবত সেই সময়ও বলা হয়েছিল যে এই বছর কিন্তু এই এরিয়াগুলোতে, অর্থাৎ ভারতের নর্থ ইস্ট, ত্রিপুরা এবং বাংলাদেশের এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বেশি বৃষ্টিপাত হবে এবং তার ফলে বন্যা আসতে পারে। অর্থাৎ আগাম সতর্কতা সেই এপ্রিল মাসে করা হয়েছিল এবং এটা টানা কন্টিনিউ চলেছে। এর ডকুমেন্টসও আপনারা দেখতে পারবেন। সেখানে হচ্ছে এই 21 তারিখের বেলা 3টে পর্যন্ত কিন্তু কমিউনিকেশন যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু সেই কমিউনিকেশন জানানো হয়েছে, যে এক্স্যাক্ট রিয়েল টাইম ডাটা শেয়ার করা হয়েছে। তারপরে যেটা হয়েছে যে বন্যার কারণে এবং পাওয়ার শর্টেজের জন্য রিয়েল টাইম ডাটা যখন শেয়ার করা যাচ্ছে না, তখন আদার্স চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ যখন রিয়েল টাইমস ডাটা এরকম শেয়ার করা যাচ্ছিল না, তখনও কিন্তু আদার্স চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে এই ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে। এবার এটার প্রমাণ আরও পাওয়া যাচ্ছে যে দুটো বিষয়ে যদি আমরা দেখি, যে পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের হাই কমিশনার প্রণব বর্মার যখন সৌজন্য সাক্ষাৎকার ছিল, সেইখানে কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন যে এই যে বন্যা নিয়ে যে প্রচারটা চলছে সেটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি বলেছেন, উনি স্বীকার করেছেন যে ভারতের কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি উদ্ভূত হয়নি এবং ভারত অ্যাকচুয়ালি যতটা হেল্প করা দরকার সেটা করার চেষ্টা করছে। এটা একটা বিষয়। এছাড়া আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে লাগবে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা আরেকটা তথ্য আমি পেয়েছি এটা করতে গিয়ে, ঘাটতে গিয়ে। সেটা হচ্ছে গত জুলাইয়ের 2 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি সরকারের কর্মচারীদের এবং মন্ত্রী পরিষদদের কিন্তু আগস্ট মাসে উদ্ভূত বন্যার জন্য তৈরি হতে বলেছিলেন। এই খবরটা দেখুন। এবার জুলাই মাসে উনি কিভাবে জানলেন যে বন্যা আসতে পারে, এই ইনফরমেশনগুলো কিন্তু ভারতীয় তথ্য যে ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেখান থেকে কিন্তু বাংলাদেশের সাথে শেয়ার করা হয়েছিল। অর্থাৎ বন্যা যে হতে পারে আগস্টে, এটা কিন্তু অনেক আগের থেকেই বোঝা যাচ্ছিল। এটা আমাদের মাথায় রাখতে লাগবে। আচ্ছা, এটা ছাড়া আর একটা জিনিস হচ্ছে এই বর্তমানে, যে প্রচণ্ড পরিমাণে মিস ইনফরমেশন শেয়ার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই মিস ইনফরমেশনের ট্র্যাপেও হোক বা কিছুটা ইচ্ছাকৃতভাবে হোক, এবার ভারতের কিছু সংবাদ মাধ্যমও এখানে খুব খারাপ কোয়ালিটির সংবাদ পরিবেশন করেছে এটা নিয়ে। যেমন জি24 ঘন্টার এই খবরটা দেখুন। এখানে এইরকম বাংলাদেশের একটা দেশে বন্যা পরিস্থিতি হচ্ছে, সেই সময় এই ধরনের হেডলাইন ব্যবহার করা কিন্তু খুব একটা ভালো মানসিকতার পরিচয় না এবং খুব একটা ভালো সাংবাদিকতারও পরিচয় না, পেশাদারিত্বের অভাব বোঝা যায়। এখানে কিছু লোকের হয়তো দু দেশেরই কিছু জড় বুদ্ধিসম্পন্ন মানুষ হয়তো খুশি হতে পারে, কিন্তু তাতে কিন্তু আসলে সমস্যার সমাধান হয়। এই ধরনের হেডলাইন করার কোনো মানেই হয় না। এবার এটার কারণ দেখতে গেলে, এবার এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না, কিন্তু বিষয়টা হয়েছে ভারতের বিভিন্ন নাগরিকের তরফ থেকে এই ধরনের জিনিস করা হচ্ছে। তার কারণ হচ্ছে একটা অন্যতম একটা কারণ, যে যখন শেখ হাসিনার সরকারের পরিবর্তন হলো, তখন একটা আওয়াজ উঠছিল বিভিন্ন থেকে যে ভারতের যে 7 সিস্টার আছে, অর্থাৎ যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলো বাংলাদেশ দখল করে নেবে এখন। এই ধরনের একটা ফাঁকা বুলি প্রচার করা হচ্ছিল এবং তার কাউন্টার ন্যারেটিভও কিন্তু চলছিল, যেটা দুটো দেশের ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে, দুটো দেশের অ্যাকচুয়াল মানুষের বেনিফিটের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হয় না, এটা এবং হতাশাজনকই হয়। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আজকে ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।